আজকে আমি প্রথমে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার নিজস্ব একটা অভিজ্ঞতা। সেটা কিন্তু কোনো ভৌতিক অভিজ্ঞতা নয়, কিন্তু সেই অভিজ্ঞতাটা আমার মনে হয় আমার আপনাদের সাথে শেয়ার করাটা খুব দরকার। তো আপনাদের মধ্যে কয়েকজন হয়তো জানেন যে আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, এবং কয়েকদিন আগে আমি বড় মার মন্দিরে যাই। নৈহাটির যে বড় মায়ের মন্দির রয়েছে, আমি সেখানে যাই। সেখানে আমি আমার বাচ্চাকে নিয়ে যাই, এবং সেখানে আমার হাজবেন্ড, আমার মা সবাই ছিল। এবার আমি যে অভিজ্ঞতাটা আমার শেয়ার করছি, এটা কিন্তু একান্তই আমার নিজের চোখে দেখা, এবং আমি নিজে তো সেখানে অবশ্যই প্রেজেন্ট ছিলামই। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যেদিন আর কি যাই, সেদিন স্যাটারডে ছিল। যথারীতি লম্বা লাইন, প্রচুর লাইন, এবং আমি এর আগে কোনোদিনই নৈহাটিতে বড় মায়ের মন্দিরে যাইনি। তো অবশ্যই আমার ইচ্ছে ছিল যে আমি ইন্ডিয়া গিয়ে মায়ের মন্দিরে যাব, মায়ের মন্দিরে মাকে দর্শন করব। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি সেই জন্যই যাই। এবার যথারীতি গিয়ে লাইনে দাঁড়িয়েছি। গাড়িটা আমাদের যিনি আর কি ড্রাইভ করছিলেন, তো তিনি গাড়িটাকে এক জায়গায় পার্ক করেন, এবং গঙ্গার ঘাটের ওখান দিয়ে আমরা এসে লাইনে দাঁড়াই। এবার যখন লাইন মোটামুটি তাড়াতাড়ি সরছিল, তো হঠাৎ করেই দেখি যে সামনে থেকে কয়েকজন এসে ঢুকে পড়ল। এবার মানে আমার আগে 2-4 জন ছিলেন, তো তারা বিষয়টা প্রথমে খেয়াল করে। আমি বাচ্চা কোলে নিয়েছিলাম, আমি ব্যাপারটা অতটা প্রথমে খেয়াল করিনি। তো একজন মা মেয়ে ছিল আর একটা ইয়াং কাপল। তো তারা ওরকম করে বেলাইন করে ঢুকে পড়ে। প্রথম কথা হচ্ছে যে এটা খুবই অদ্ভুত লাগে, যেখানে দেখতে পাচ্ছে এত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে বয়স্ক মানুষ রয়েছে। আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম, কোলে বাচ্চা নিয়ে। তো আমার মতো আরও অনেকেই এরকম দাঁড়িয়েছিল। তো এত লোক যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কেউ মানে কোনো মানুষের এরকম মানসিকতা যে হতে পারে যে আমি বেলাইন করে ফেলবো। তো সামনের কয়েকজন লোক বলে, তো তাতে একজন মা মেয়ে ছিল, তারা বলে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তো বলে তারা পিছনের দিকে লাইন দিতে চলে যায়। এবার সামনে একটা ইয়ং কাপল, তাদেরকেও সবাই বলে যে আপনারা এভাবে বেলাইন কেন করছেন। এবার দেখুন, সবাই মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার একটা মন তো থাকে, তো কেউই বেশি ঝগড়াঝাটি করে না। তো আমিও বললাম, সবাই বলছিল, তো আমিও বললাম যে হ্যাঁ এখানে অনেকেই তো দাঁড়িয়ে রয়েছে, তো আপনি যান, ওইদিকে পিছনে লাইনটা আছে। তো তখন সেই যে মহিলাটি ছিল, সে হঠাৎ করে বলছে এরকম আরও অনেকে করে, অনেকে এরকম করেছে, আমরা কেন যাব, আমরা যাব না। এবার তারপরেও 2-4 জন, আমি আর কিছু বলি না, তারপরেও ওদেরকে অনেকে বললো যে না আপনারা এভাবে হঠাৎ করে বেলাইন করতে পারেন, এরকম অনেকে বলে। বাট ওরা জাস্ট পাত্তাই দেয় না, ওরা লাইনে দাঁড়িয়েই থাকে। এবার সবাই মন্দিরে পুজো দিতে এসেছে, কে আর ঝগড়া করবে। তো অনেকক্ষণ এটা নিয়ে অনেকে ওদের বলে ঠলে, তো বাকিরাও বুঝতে পারে যে এদেরকে বলে আর কোনো লাভ নেই, তো সবাই চুপ করে যায়। কিন্তু ঘটনা যেটা আমার সবথেকে বেশি অবাক লাগে, যে আমরা মানুষেরা, আমরা অনেক সময় বলি যে ইন্ডিয়াতে অনেক কিছু করাপ্টেড, এইটা ঠিক না, অমুক জায়গায় কাটমানি চলছে, অমুক জায়গায় করাপশন চলছে, আমরা এগুলো নিয়ে অনেক সময় সরব হই ইন্ডিয়াতে। কিন্তু আমি ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মানুষ নিজে, সাধারণ মানুষ আমরা, মানে প্রত্যেকেই জানে যে এই মন্দিরে ভিড় হয়, লাইন পড়ে। তো সবটা জেনেও মানুষ মানে কি করে এটা করতে পারে যে এত লোক দাঁড়িয়ে রয়েছে। এমন নয় যে ওরা খুব বয়স্ক লোকজন ছিল, বা সাথে খুব ছোট বাচ্চা ছিল, বা কিছু একটা এমন বিষয়। এটা জোয়ান একটা কাপল, তারা এত লোক ওদেরকে বলল, মানে আমি তো একবার বলেছি, আর একটা আমার পিছনে একটা বয়স্ক লোক ছিল, তিনি বললেন যে আমরা এত বয়স্ক, আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনি কেন এভাবে বেলাইন করছেন। মানে জাস্ট পাত্তাই দিল না। মানে আমার অবাক লাগলো দেখে যে এরা অসৎ উপায় অবলম্বন করে তারা এভাবে মানে মায়ের পুজো দেবে, মায়ের দর্শন করবে, এটা কি করে মানুষ করতে পারে। মানে আমরা মানুষেরা নিজেরা আগে নিজেদের জায়গায় ঠিক নই, অথচ আমরা অন্যকে জাজ করি যে এ ঠিক নয়, ঠিক করছে না, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। আমি দেখলাম মানুষও, কিছু কিছু মানুষ, আমি অবশ্যই সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যারা যারা নিজেরাই সবসময় করাপশনের সাথে যুক্ত থাকে। তারা মায়ের মন্দিরে পুজো দিতে আসে, দেখছে এত বড় লাইন, কত লোকে বাচ্চা নেই, কত বৃদ্ধ মানুষ গেছে, তারাও ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অথচ এরা ইয়ং মানুষ, এদের হাত পা সম্পূর্ণ ঠিক আছে, কোনো শারীরিক অসুবিধে নেই, তারপরেও এরা বেলাইন করছে, এবং লোকে সেটা বলছে, তারপরেও এরা সেটা ইগনোর করছে। মানে আমি অবাক হয়ে যাই যে এতটুকু ধৈর্য এদের নেই, যে ঠিক আছে আমি যখন পুজো দিতে এসেছি, আমি ঠিকঠাক করে লাইনে দাঁড়িয়ে আমি পুজো দেবো। তো ভিতরে তো প্রচণ্ড ভিড় ছিল। আমার মানে লাইন তাড়াতাড়ি এগোচ্ছে, কিন্তু মায়ের ওই গর্ভগৃহের ভিতরে লাইনে মানে এতটাই আর কি ভিতরে ভিড়,
আমি তো ছোট বাচ্চা নিয়েছিলাম, আমি বাইরের থেকে ওই বাইরের জায়গাটা থেকে আমি দর্শন করে আমি ওখান থেকে বেরিয়ে আসি, কারণ আমার মনে হয় যে আমি বাচ্চা নিয়ে, এত ছোট বাচ্চা নিয়ে আমি ওখানে হয়তো অত ভিড় ঠেলা সামলাতে পারতাম না। এবার এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড ভিতরে ছিল, তো ও একদম মানে পুজোর ডালি নিয়ে একদম মায়ের সামনে অবধি গেছে, তো আমাকে বলছে বেরিয়ে যে এতটাই ভিড় ভিতরে, এতটাই ভিড়, মানে সবাই মানে মায়ের সামনে যাওয়ার জন্য এমন ধাক্কাধাক্কি শুরু করেছে, ওখানে নাকি একজন বয়স্ক মহিলা ছিলেন, তার হাত থেকে পুজোর ডালি পড়ে যায় এবং কেউ সেটা বদার পর্যন্ত করে না, সবাই তার ওই পড়ে যাওয়া যে পুজোর ডালির যে ফুল বরুণ বা মিষ্টি যা থাকে, মানে সেটাকে প্রায় পাড়িয়ে দিয়ে তারা সামনে চলে যাচ্ছে। এবং ওই বয়স্কা ভদ্রমহিলা রীতিমতো ঘাবড়ে গেছে, উনি বলছেন আমি এখান থেকে বেরোতে চাই, আমি এখান থেকে বেরোতে চাই, আমি দম নিতে পারছি না, মানে তার অবস্থা মানে কোনো রকমে সে ওখান থেকে মানে উনি বেরোতে পারলে বাঁচে আর কি, এরকম একটা অবস্থা। তো আমার একটা জিনিসই মনে হয় যে মায়ের কাছে সবারই যাওয়ার ইচ্ছে, মাকে দর্শন করার সবারই ইচ্ছে, কিন্তু আমরা না কোথাও যেন মনুষ্যত্বটাই হারিয়ে ফেলছি। আমরা ভাবছি যে আমাদের পুণ্য হবে, আমাদের মনস্কামনা পূর্ণ হবে, আমরা মায়ের দর্শন করব, মনে শান্তি হবে, সব ঠিক আছে, কিন্তু ওরকম একটা ভিড় পরিস্থিতিতে কেউ পড়ে যাচ্ছে, কারোর পুজোর ডালি পড়ে যাচ্ছে, নিজের মনটাকেই তো শান্ত রাখা যায় না। আর আমার নিজের ভালো লাগবে, আমি নিজে মায়ের দর্শন করব বলে আর একজন মা, তিনিও তো কারোর মা, তো তাকে মানে প্রালে ঠেলে গুটিয়ে তাকে সে পড়ে যাচ্ছে না, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেসব মনুষ্যত্ব ভুলে শুধুমাত্র মানে ওই সামনে এগিয়ে যাওয়া বড় মাকে দর্শন করার জন্য, এটা কি সত্যিই মনুষ্যত্ব? এটা না আমার সত্যি জানা নেই। মানে এগুলো দেখলে না নিজের মনটাই খুব অশান্ত হয়ে যায়। এটা আমার সত্যি একটা ঘটনা, আমি এটা শেয়ার করলাম। এবার আমি আজকের এই ঘটনাটা কেন আরও শেয়ার করলাম, সেটা আপনারা যখন আজকের মূল ঘটনাটা শুনবেন বুঝতে পারবেন। কারণ আজকের মূল যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেটা একটা এমনই বিষয়কে নিয়ে, যেখানে দুটো মানুষ ছিল যারা খুব লোভী মানুষ ছিল, এবং তারা ভাবতো যে কোনোভাবে তাদের কাজ হাসিল করতে হবে, মানে তাদের স্বভাবটাই এরকম ছিল যে সেটা অসৎ উপায় হলেও আমরা সেই অসৎ উপায় অবলম্বন করে নিজেদের কাজ হাসিল করব, এবং এইভাবেই ভেবেছিল যে তাদের জীবনটা সুন্দর করে কেটে যাবে। কিন্তু ওই যে বলে যে ওপরে ভগবান আছেন, আপনি যা খুশি যখন খুশি কিন্তু করতে পারেন না। আর আজকের মূল ঘটনাটা কিন্তু সেটাকে নিয়ে। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনাদের শিক্ষাও হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, আপনাদের ভালোবাসেন শুনতে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মতামত কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর আরেকটা রিকোয়েস্ট করব, অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, সকলকে আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই, কিন্তু সব ঘটনা হয়তো সবসময় আমাদের পক্ষে প্রচার করা সম্ভব হয় না, তাই জন্য কিছু মনে করবেন না। আপনারা যেরকম ঘটনা পাঠাচ্ছেন, যেভাবে আমাদের সাপোর্ট করছে, সেই সাপোর্টটা চালিয়ে যান। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে সন্ধ্যারানী মৈত্র। তিনি জানিয়েছেন যে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং উনি আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে ভীষণ ভালোবাসেন। তো সেই জন্য উনি ওনাদের ফ্যামিলির একটা সত্যি ঘটনা শেয়ার করেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি অরিজিনাল নামগুলো না বলি, এবং যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে মুকুন্দপুরের আশেপাশেরই একটি কোনো জায়গা, কিন্তু এক্স্যাক্ট আমি লোকেশানটা বলছি না, শুধু এটুকু বলছি মুকুন্দপুরের কাছাকাছি কোনো একটি জায়গা। তো উনি ঠিক যেভাবে আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে ঘটনাটা বলছি। তো প্রথমে আমি যেটা মানে বলে নেব এই ঘটনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি ঘটনাটা বলার সময় সন্ধ্যারানী মৈত্র ম্যাডামকে আমি শুধু সন্ধ্যাদি বলেই সম্বোধন করছি। তো সন্ধ্যাদির ফ্যামিলি ছিল মানে খুব মানে পড়াশুনো, সবাই পড়াশুনো করছে, নাচ গান করছে, এরকম একটা ফ্যামিলিতে ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা। এবং সেই ফ্যামিলিতে
ছেলে এবং মেয়ে উভয়কেই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হতো। তো উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, তো বুঝতেই পারছেন ওনার 60 বছর হয়ে গেছে। তো উনি যখন ছোট ছিলেন, মানে ধরুন ওই আজ থেকে 45-50 বছর আগেকার কথা আমি বলছি, তো সেই সময়ে মানে জেন্ডার ইকুয়ালিটি ব্যাপারটা কিন্তু অতটাও কমন ছিল না। বাট স্টিল উনি একটা এমন পরিবারে জন্মেছিলেন যেখানে ছেলে মেয়েকে সমান গুরুত্ব দেওয়া হতো, ছেলে মেয়েকে উভয়কেই পড়াশুনো করার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া হতো। তো উনি সেরকমই একটি ফ্যামিলি থেকে বড় হন এবং ওনার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে উনি নিজের পায়ে দাঁড়াবেন, নিজে রোজগার করবেন, এটা একটা ওনার বহুকালের আর কি শখ ছিল। তো সেই মতো উনি পড়াশুনো করেন। এবার সেই সময় ওনার মানে উনি যখন মানে কলেজ পাশ করলেন, তো সেই সময় থেকেই ওনার বাবার একটু শারীরিক সমস্যা হওয়া শুরু হয় হঠাৎ করেই। এবং যখন আরও সময় এগোয় ওনার বাবার অবস্থা কিন্তু আরও ডিটোরিয়েট করে। তো তখন ওনার মা খুব মানে ওনার বাবা এমন একজন মানুষ ছিলেন ওনাদের পরিবারে যে শুধুমাত্র মানে আর্ন করতেন তাই নয়, সংসারের প্রতিটা ছোটো খাটো বিষয়েও কিন্তু উনি খুব গুরুত্ব দিতেন। এবং ছেলে ওনারা 2 ভাই 1 বোন। তো ছেলেমেয়েরা কী পড়বে, কী পড়লে তাদের জন্য ভালো হবে, কোথায় চাকরি করবে, কোথায় কী করবে, মানে সমস্তটা মানে উনি লিখেছেন যে আমার বাবা মানে এতটা আমাদের জন্য করতো যেটা দেখে আশেপাশের লোকজনও অবাক হয়ে যেত। সবাই বলতো যেগুলো তো মেয়েরা করে, বাড়ির বউরা এই সমস্ত বিষয়ে মাথা ঘামায়, তুই কেন মাথা ঘামাচ্ছিস, তুই কেন দেখছিস, তুই কেন করছিস। কিন্তু ওনার বাবা সংসারে এই কাজগুলো এত ভালোবেসে করতেন, এত বেশি ছেলেমেয়েকে গাইড করতেন যে ওনাদের কাছে না ওনার বাবা হচ্ছে সবটা ছিল, মানে বাবা হচ্ছে পৃথিবী পুরো, এরকম একটা ব্যাপার। তো ওনার বাবা যখন এভাবে অসুস্থ হয়ে পড়লেন, পুরো পরিবারের যাকে বলে ভিতটা নড়ে গেল। এবং ওনার মা ভীষণ স্ট্রং একজন মহিলা ছিলেন, বাট তা সত্ত্বেও উনি খুব মানে উতলা হয়ে পড়লেন যে কী হয়ে যদি কিছু হয়ে যায় ওনার স্বামীর। তো তখন উনি মানে ওনার মাই আর কি ব্যাপারটা বলে যে আজ না হোক কাল তো তোমার আমার বিয়ে দিতামই, তো আমরা তোমার বিয়ে দেবো, তোমাকে একটা এমন পরিবারে বিয়ে দেবো যেখানে তুমি চাকরি বাকরি করতে পারবে, সেই স্বাধীনতা তোমার থাকবে। তারপরে তুমি যা চাইবে, মানে উনি গান শিখতেন, তো তুমি গানটাও করতে পারবে, এরকম একটা পরিবার দেখে আমরা তোমার বিয়েটা দিয়ে দেবো। এবং তোমার বাবা যাতে তোমার বিয়েটা দেখে যেতে পারেন এবং তিনি যেন তোমার মাথার উপরে থাকেন, আমি সেই ব্যবস্থা করব। এবার এটা একটা মানে ওই সময় একটা ওনাদের পুরো ফ্যামিলি একটা এমন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিল, ওনার সেই সময় বিয়ে করার কিন্তু একদমই ইচ্ছে ছিল না। বাট সিচুয়েশনটা এমন ছিল, ওনার বাবার কন্ডিশনটা এতটা খারাপ হয়ে গেছিলো, উনি তখন ভাবলেন যে না, আমার বাবারও এটা ইচ্ছে যে আমাকে মানে যা হয় ছেলে মেয়েকে যতই পড়াশুনো শেখা, বিশেষত মেয়েদের ক্ষেত্রে সেই সময় এত বছর আগের কথা আমি বলছি, তো তখন সব বাবা মাই চাইতো যে অ্যাটলিস্ট মেয়েটার বিয়েটা তো হয়ে যাক, মানে আমি বেঁচে থাকতে থাকতে, নাহলে মানে বাবা হারা মেয়ের কী করে বিয়ে হবে, ঠিকঠাক মতো সব কিছু হবে কি না। তো ওনার বাবাও এটা নিয়ে খুব টেনশন করতেন। তো ওনার বাবাও বললেন যে হ্যাঁ, আমরা সম্বন্ধ দেখছি, আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না, কিন্তু আমি এটা দেখে যেতে চাই যে আমার মেয়ে একজন যোগ্য মানুষের হাতে পড়েছে, এটা আমি চাই। তো সবটা মিলিয়ে উনি রাজি হলেন। এবং ওনারা যখন ঘটককে সম্বন্ধের কথা বলে তখন এটা ওনারা আগে থেকেই বলে দেয় যে আমার মেয়ের খুব ইচ্ছে স্কুল টিচার হওয়ার, তো এই বিষয়টা একটু যেন ছেলেপক্ষ মাথায় রাখে, কারণ আমরা এটা চাই যে আমাদের মেয়ে যেহেতু অনেকটা পড়াশুনো করেছে। আর তখন মানে আমি যে সময়কার কথা বলছি 50-60 বছর আগেকার কথা, তো সেই সময় কিন্তু ঘরে ঘরে মেয়েরা যে খুব মানে কলেজ পাশ করছে, প্রচুর শিক্ষিতা হচ্ছে, তা তো ব্যাপারটা ছিল, তখন ব্যাপারটা একটু হলেও কম হতো, মানে মেয়েদের শিক্ষার ব্যাপারটা একটু কম ছিল। তো তখন ঘটক মশাই বলে যে ঠিক আছে, আমি তাহলে সেরকম সম্বন্ধই দেখব। এবার ওনারা কিন্তু মোটামুটি বড়লোকই ছিলেন। এবার অনেক সম্বন্ধ এলো, তারা বললো রে না না, আমরা একদম গৃহবধূ চাই, আমরা চাই না আমাদের বাড়ির বউ কাজকর্ম করুক। তো সেই সম্বন্ধগুলো তো এমনিই কেটে গেল। এবার এরকম দেখতে দেখতে মানে প্রায় 1 বছর দেখার পরে ওনারা একটা ফ্যামিলি পান যারা রাজি হয়, তারা বলে ঠিক আছে, আমাদের বাড়ির বউ যদি শিক্ষিতা হয়, সে যদি কাজ করতে চায়, টিচার হতে চায়, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এবার ওনারা যখন দেখলো যে না, এরকম একটা ছেলে পাওয়া গেল, তো তখন ওনারা বিয়েতে এক কথায় রাজি হয়ে গেল। এবং এই সন্ধ্যা দিয়েও ভাবলেন যে ঠিক আছে, ওরা যখন মেনে নিচ্ছে তাহলে এটা ফ্যামিলিটা খারাপ হবে না। তো 2 ভাই এবং
দুই ভাইয়ের নিজস্ব আর কি ব্যবসা আছে এবং যথেষ্ট বড় বড় ব্যবসা, আলাদা আলাদা ব্যবসা, বড় প্রতিষ্ঠিত ব্যবসা এবং ভালো, ফ্যামিলিটা ভালো, খারাপ না। তো যাই হোক, সব কিছু দেখে শুনে বিয়ে ফাইনাল হয়ে গেল। এবার যেদিন পাকা কথা হয় সেদিনও কিন্তু দিদির মানে এই সন্ধ্যাদির মা বাবা বলেন যে ওর টিচার হওয়ার খুব শখ এবং মানে এটা মানে শখ কিছু কিছু মানুষের হয় যাচ্ছে একটা শখ, কিন্তু ওনার এটা না মানে একদম ওনার জীবনের সাথে মানে ওনার রক্তে মিশে গেছিল যে ওনাকে শিক্ষিকা হতে হবে। কিছু কিছু মানুষের থাকে না যে আমি এটা হবই হব, তো সেরকম। তো ওনারা বলেন হ্যাঁ কোনো ব্যাপার না, আমাদের কাছেও এটা খুব গর্বের বিষয় হবে যদি আমাদের ছেলের বউ শিক্ষিকা হয়, এটা আমাদের কাছে আনন্দের বিষয় হবে, এতে তো আমাদের অপোজ করার কিছু নেই। তো সব কিছু ঠিকঠাক হয়ে বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে কিছুদিন বিয়ের পরে অনেক আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া থাকে, ঘুরতে যাওয়া থাকে। তো এই পর্বগুলো মোটামুটি যখন মিটে গেল, 4-5 মাস হয়ে গেল, তো এই 4-5 মাস সময়টা কিন্তু খুব ভালো ছিল। উনি একদম শ্বশুর বাড়িতে সকলের যথেষ্ট আদরের ভালোবাসার একজন পাত্রী, উনি ছিল ওই বাড়ির ছোট বউ। এবার যখন সময়টা কেটে গেল, মানে ওই ঘোরাঘুরি এর ওর বাড়ি ঠাড়ি যাওয়া সমস্ত বিষয় যখন হয়ে গেল, তখন উনি বললেন যে ঠিক আছে এবার আমি তাহলে চাকরি বাকরির চেষ্টাটা করি। তো তখন ওনার স্বামী বলল যে সবে তো বিয়ে হয়েছে, তো তুমি এখনই এসব চাকরি বাকরির চেষ্টা করো না, 1 বছর যাক, তারপরে আরও কটা মাস ওয়েট করে যাও। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমিও নতুন পরিবারে এসেছি, এতদিন তো মানে প্রত্যেক মাসেই কোনো না কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে, সেখানে 5-6 দিন করে থাকছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, একটা এরকম ফেজ কেটেছে। এবার সেভাবেই কন্টিনিউয়াস আর কি সংসার করা সে অর্থে হয়নি। তো উনি ভাবলেন ঠিক আছে, তো সেটাই করা যেতে পারে। তো শুরু হলো। এবারে মানে উনি দেখছেন যে সংসারে সকালবেলা উঠে সেই রান্না করা, হ্যাঁ, তারপরে আবার ওই দুপুরবেলা হয়তো একটু রেস্ট, তারপরে আবার হয়তো বাড়িতে কেউ আসছে, আবার রান্না করা। উনি মানে পড়াশুনো করবে বা পড়াশুনো নিয়ে চর্চা করবে সেই সময়টুকু বাড়িতেও পাচ্ছেন না। এবার ওনার একটা স্বভাব ছিল যে উনি প্রচুর বই পড়তে ভালোবাসেন, ওনার বইপত্র ভীষণ ভালো লাগতো। এবার উনি দেখছেন উনি সেই সময়টাও পাচ্ছে না, আর সমস্ত কাজকর্ম করে যখন রাত হয়ে যাচ্ছে তখন প্রচণ্ড ক্লান্তি চলে আসছে, তখন আর কি পড়তে বসবে। এবার উনি তখন সদ্য বিয়ে হয়েছে, আর আমি যে সময়কার কথা বলছি ধরুন আজ থেকে 40 বছর আগেকার কথা, ওনার বিয়ে হয়েছে 19-20 বছর এরকমই। তো ওনার বর্তমান বয়স হচ্ছে 61-62, তো বুঝতেই পারছেন তো আজ থেকে প্রায় 40-41 বছর আগেকার কথা। তো তখনকার দিনে বিয়ে হওয়ার পরপরই কেউ না ফট করে মানে ওই মুখের উপর একটা কথা বলে দেওয়া, বা এখনকার দিনের মেয়েরা যেমন অনেক ভোকাল, তারা তাদের কথাগুলো বলতে পারে, তখনকার দিনে কিন্তু এতটা কমন ছিল না বিষয়টা। স্বাভাবিকভাবে উনিও ওইভাবে অতটা বলতে পারেনি, কিন্তু উনি দেখছেন যে আদতে ওনার শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি বা ওনার বর কেউই না ওনার পড়াশুনো বা ওনার এই চাকরি করার যে ইচ্ছে, স্কুল টিচার হওয়ার যে একটা ওনার স্বপ্ন, সেটা নিয়ে বদারই করছে না। মানে কারণ কেউ কোনো উচ্চবাচ্যই করছে। ওনার স্বামীকে যখন বলছে এই তো সবে বিয়ে হয়েছে, এখন একটু সংসার করো, একটুখানি সব কিছু থিতু হোক, তুমি একটুখানি ঠিকঠাক করে সংসারটা গুছিয়ে নাও, তারপরে তুমি করবে, তোমার টিচার হওয়া কি পালিয়ে যাচ্ছে নাকি। এবার উনি প্রথম ব্যাপারটা মেনে নেয়, কিন্তু উনি দেখছে যে বিয়ের 1-1.5 বছর হয়ে গেল, এখনও ওনার স্বামী এটাই বলে আছে যে সংসার গুছিয়ে নাও। এটা কি? আর একটা জিনিস উনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওনার স্বামী মানে যেটা শুনেছিল উনি বিয়ের আগে, যে খুব বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। উনি দেখছেন যে যারা ব্যবসা করে তাদের কি হয়, তাদের একটা ব্যস্ততা থাকে, তারা নিজের ব্যবসার কিছু কাজকর্ম থাকে। কিন্তু উনি দেখতেন যে ওনার স্বামী মানে ঘুমোচ্ছে রাত ধরুন দিনের বেলা 10:30-11টা অবধি, তারপর সে কোনো রকমে উঠে খাওয়া দাওয়া করে একটু পায়চারি করছে, তারপরে হয়তো সে দুপুরের দিকে ব্যবসার জন্য যাচ্ছে, আবার 4টে-5টার মধ্যে বাড়ি চলে আসছে। এবং সবসময় সে বাড়িতে এসে যখন তার বাড়ির লোকের সাথে কথা বলছে, তখন এর নিন্দে করছে, তার নিন্দে করছে, অমুক এত ব্যবসা করছে, এত টাকা কামাচ্ছে, এই অত টাকার ব্যবসা করছে, এবং সেটা নিয়ে সবসময় একটা অন্যের প্রতি রাগ, মানে একটা মনের মধ্যে জ্বালা ভাব, এগুলো শুনতে পাচ্ছে। কিন্তু মানে একটা ব্যবসায়ী যেরকম থাকে একটা কর্মঠ মানসিকতা, সেটা স্বামীর মধ্যে একদমই উনি দেখেন না। এবং সেম গোজ ফর ওনার ভাসুর, ওনার যে মানে ওনার হাজব্যান্ডের যে বড় দাদা, সেও ওরকমই একটা লাইফস্টাইল লিড করে, অনেক
মানে বেলায় ঘুম থেকে ওঠে, সেও নাকি বড় ব্যবসায়ী, কিন্তু ব্যবসা সেরকম কোনো কাজকর্ম করে না, এবং সবসময় আর কি কার থেকে কি নিয়ে নেওয়া যায়, কাকে ফাঁসিয়ে কি কাজ করিয়ে নেওয়া যায়, এইগুলো নিয়ে খুব চর্চা করে দুই ভাই। এবং শুধুমাত্র দুই ভাই চর্চা করছে তা কিন্তু নয়, বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু সেই কাজে আর কি যুক্ত। তো ব্যাপারটা ওনাদের না একটু অড লাগে, যে ওনার আর কি মনে হয় যে এরা এত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এত কিছু, তাহলে এরা নিজেরা কাজ না করে অন্য যারা খেটে খুটে ব্যবসায়ী করছে তাদের কথা বারবার এরা বলে কেন? তো এদের তো উল্টে সেটা নিয়ে কথা বলা উচিত না, বরং এদেরই বেশি করে কাজ করা উচিত। কারণ উনি ওনার বাড়িতে দেখেছেন যে সবাই খুব কর্মঠ, সবাই প্রচুর কাজ করে, কিন্তু উনি এখানে এসে দেখছে যে ওনার স্বামী এবং ওনার ভাসুর দুজনই ভীষণ কুড়ে প্রকৃতির মানুষ, এবং তারা অন্য যারা জীবনে সফল হয়েছে তাদেরকে নিয়ে ভীষণ উল্টোপাল্টা কথা বলে, বাজে কথা বলে। এবং এরা মাঝে মধ্যেই বাড়িতে একটা পুরোহিতকে ডাকে, এবং যে পুরোহিতকে ডাকে সেই পুরোহিতকে ডাকে কি মানে সাধারণ মানুষ কি ভাববে যে একটা পুরোহিত বাড়িতে এলো, সে পুজো আর্চা করে চলে গেল। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আবার এরকম নয়, যে পুরোহিতকে ডাকতো সেই পুরোহিতকে নিয়ে ওরা দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মানে সেই ঘরে থাকতো, এবং সেখানে মানে সেটা কিন্তু কোনো ঠাকুর ঘর নয়, এমনি ঘরে ঢুকতো, এবং তারপরে সেখান থেকে ওই যজ্ঞের মানে ধোয়া, ধূপকাঠির গন্ধ এগুলো পাওয়া যেত। এবং উনি যখন ওনার স্বামীকে জিজ্ঞেস করতো যে তোমরা কি পুজো করছো, মানে পুজোতে কি হয়, সাধারণ একটা পুজোতে ঠাকুর ঘরে একটা সুন্দর ফুলমালা দিয়ে সাজানো হলো, বাড়ির বউরা ভোগরাগ রান্না করলো, কি নাড়ু দিয়ে খই দিয়ে একটা পুজো তো হয় এভাবেই, কিন্তু এই পুজো আর এই পুজো কিন্তু সেম ছিল না। এবং আরও বড় বিষয় সেটা হচ্ছে যে উনি যখন ওনার স্বামীকে জিজ্ঞেস করেন, ওনার স্বামী কিন্তু এই বিষয়ে ওনাকে কিছু বলে না, বলে যে না ওটা তোমার না জানলেও চলবে, ওটা এমন কিছু ব্যাপার না। এবার উনি তো না হয় বলে দিলেন যে না জানলেও চলবে, কিন্তু বিষয়টা ওনার না খটকা লাগতে থাকে। তো তারপরে একদিন ভাবলেন যে দূর, আমি এসব বিষয়ে মাথা খাওয়াবো না, আমি আমার যে স্বপ্ন, আমি সেই স্বপ্নটা পূরণ করব। এবার উনি ওনার স্বামীকে এই ব্যাপারে বললেন, এবং সেদিন একটু কড়া হয়ে উনি বলেন যে বিয়ের প্রায় 18 মাস হয়ে গেল, আমি এখন অবধি কিছু করতে পারলাম না, আমাকে এবার চেষ্টাটা করতে দাও। তখন ওনার স্বামী বলেন যে ঠিক আছে তুমি করতেই পারো, কিন্তু তোমার এখনই করার কি দরকার, এখন আমাদের বাচ্চা কাচ্চা নিতে হবে, তুমি যদি এখন চাকরি করো তাহলে সংসারটার কি হবে, তুমি মা হবে, তখন তোমার অনেক ধকল যাবে, তুমি বাচ্চা কী করে সামলাবে, তুমি চাকরি কী করে করবে। এইসব ওনাকে নানান কথাবার্তা বলল, এবং বলার পরে ওনার স্বামী বললো যে না এখন ওসব করতে হবে না। তো উনি দেখলেন যে এরা তো আজীব লোক, যখন বিয়ের আগে এরাদেরকে বলা হয়েছিল তখন তারা একদম অন্য রকমের কথাবার্তা বলে, বাট বিয়ে এখন হয়ে গেছে, বিয়ে হয়ে গিয়ে প্রায় 2 বছর হতে চললো, তখনও মানে ওই 18 মাস হয়েছে ওনাদের বিয়ে হয়েছে, বাট উনি দেখছেন যে না একদম এখন অন্য রকমের কথাবার্তা বলছে, এটা তো একদম ঠিক নয়। তো তখন ওনার বিষয়টা একটু খারাপই লাগলো। এবার যাই হলো আর কি, উনি সেভাবে না মানে লড়াই করতে পারলেন না। উনি একবার দুবার বললেন যে না আমি আগে চাকরি একটা পাই, কিছুদিন চাকরিটা করি, তারপরে না হয় আমরা বাচ্চা নেওয়ার কথা ভাববো। তো ওনার স্বামী বললেন না 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 ওসব করা যাবে না, অনেক দিন বিয়ে হয়েছে, এবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করব। যাই হোক, সেই পর্ব ওনার জীবনে চলে এলো, উনি মা হলেন, ওনার একটা ফুটফুটে কন্যা সন্তান হলো। এবার উনি দেখছেন যে ওনার স্বামী মানে বাচ্চা হওয়ার আগে অবধি যাও বা ওনার একটু হলেও খোঁজখবর রাখতো, ওনার সামান্য একটু কেয়ার করতো, বা ধরুন ওনার কিছু একটা বলার হলো বা কিছু একটা প্রয়োজন হলো ওনাকে এনে দিত, মেয়ে হয়ে যাওয়ার পরে সিনারিওটা একদম চেঞ্জ হয়ে গেল। সন্ধ্যায় যেটা লিখেছেন যে উনি মেয়ে হয়ে মানে ওনার যখন মেয়ে হলো, মানে বাড়ির সবাই একটা এমন দেখালো যে ঠিক আছে আমরা অনেক বড় মনের মানুষ, আমরা মেয়ে সন্তানকেও মেনে নিচ্ছি, ছেলে হয়নি ঠিক আছে, কিন্তু ওনাকে ঠাড়ে ঠোড়ে বোঝাতো যে কার প্রথম সন্তানই ছেলে হয়ে গেছে, কার 2টো মেয়ের পরে ছেলে হয়েছে। এবং ওনার শাশুড়ি মা ওনাকে যখন মানে বাচ্চা হওয়ার পরে ওনাকে যখন দেখে, ওনাকে নাকি বলেছিল যে হ্যাঁ ঠিক আছে প্রথম সন্তান মেয়ে হয়েছে, ঠিক আছে ভালো কথা, এর পরেরটা তো ছেলেই হবে, তো ঠিক আছে। তো ওনার ব্যাপারটা একটু খারাপ লাগে। প্রথম কথা হচ্ছে যে ওনার এখন বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল না, তো ওনার বাচ্চা হলো সেটাও ঠিক আছে, কিন্তু এই যে প্রেশারাইজ করা হচ্ছে ওনাকে ইনডাইরেক্টলি, যে এর পরের বাচ্চাটা বলছে 1 বছর পরেই আবার বাচ্চা নিয়ে নেবে, তখন দেখবে তোমার ছেলেই হবে, এটা যে কোনো মায়েরই খারাপ লাগবে, তার মনে একটা প্রেশার সৃষ্টি করবে, একটা খারাপ লাগা থাকবে তার, যে সে যে এত কষ্ট করে যে বাচ্চাটাকে মানে
ভূমিষ্ঠ করলো সে বাচ্চাটা মেয়ে বলে তারা সরাসরি হয়তো বলছে না, কিন্তু তাদের কথার মধ্যে একটা কথার ভাঁজে লুকিয়ে রয়েছে যে তোমার মেয়ে হয়েছে ঠিক আছে, বাট তোমাকে কিন্তু ছেলে জন্ম দিতে হবে। এবং ওনার স্বামী ওনার প্রতি বেশ উদাসীন হয়ে গেল। মানে ওই সারাক্ষণ তারা দুই ভাই মিলে উনি রীতিমতো শুনতে পেতেন যে কোথাও একটা লোকের হয়তো বিষয়ে কথা বলছে দাঁড়াও, ওর যাতে এবার ব্যবসাটা পুরো লাটে উঠে যায় সেই ব্যবস্থা করতে হবে। এবং মানে ওই বাড়িতে ওই পুরোহিত আসার ফ্রিকোয়েন্সিটা আরও বেড়ে গেল। মাঝে মধ্যে ওই পুরোহিত আসতো এবং সেই পুরোহিত এসে হয়তো কিছু একটা দিয়ে গেল, বললো মানে উনি যেটুকু আর কি শুনতে পেতেন যে এটা অমুক জায়গায় গিয়ে রেখে আসবে। তো ওনারা কী করতো, দুই ভাই মিলে রাতের বেলা বেরোতো। যে ব্যবসায়ীকে হয়তো ওনাদের পছন্দ নয় বা তার হয়তো ব্যবসা বাণিজ্য ভালো চলছে, তো তার ব্যবসার জায়গায় গিয়ে একটা কিছু রেখে এলো, কি একটা কিছু পুড়িয়ে এলো, কি একটা সর্ষে ফেলে এলো, এই রকম জিনিসপত্র করতো। এবং এই বিষয়ে জিজ্ঞেস করলে সরাসরি তো কিছু বলতো না, বাট উনি বুঝতে পারতেন যে কিছু একটা করে এরা যেটা খুব একটা ভালো জিনিস নয়। আর আস্তে আস্তে মানে সন্ধ্যাদির সাথে ওনার স্বামীর কিন্তু একটা ডিস্টেন্স বাড়তে থাকে। মানে সেটা একটা মানসিক ডিস্টেন্সই বলা যেতে পারে। ওনার স্বামী ওনার খুব একটা খোঁজখবর রাখতো না, সারাদিনের পরে জিজ্ঞেসও করতো না যে তুমি কেমন আছো, কী অসুবিধে হয়েছে বা কী সুবিধে হয়েছে। এবং ওই মেয়ের যেটুকু যা না দিলে নয়, মানে যেটুকু না করলেই নয়, একমাত্র সেটুকুই করতো, তার বেশি কিচ্ছু না। এবং বিয়ের আগে যেটা শুনেছিল যে ওনার স্বামী এবং শ্বশুরবাড়ি বেশ অবস্থাপন্ন, উনি বিয়ে হয়ে আসার পর থেকে সেরকম কিছু তো বিশাল লাক্সারি দেখেননি। উল্টে উনি মেয়ে হয়ে যাওয়ার পর এখন বুঝতে পারছে যে মানে ভীষণই সাধারণ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বলুন, জীবনযাপন থেকে শুরু করে বলুন, এবং একটা বাচ্চার বড় হওয়ার জন্য যা যা লাগে সেই বেয়ার মিনিমামটুকু ছাড়া কিছুই খরচা করা হয় না। ইভেন ওনার খাওয়া দাওয়ার জন্য কি দরকার কি না দরকার সেটাও জিজ্ঞেস করার কেউ নেই, এতটাই খারাপ অবস্থা। এবার উনি তো তখন একদম ওনার হাত পা বাঁধা, মেয়ের পুরো ভালো মন্দ সবটুকু ওনাকে দেখতে হতো। এবার উনি খুব কাঁদতেন, মানে ঘরে বসে বসে না খুব কাঁদতেন মাঝে মধ্যে, যে আমার কি স্বপ্ন ছিল, আমি কি ভেবেছিলাম। এবং ইন দ্য মিন টাইম ওনার বাবা মারা যায়, সেখানেও একটা ওনার কাছে বিশাল শখ, যে মানুষটা ওনার জীবনের সবটা জুড়ে ছিল, ছোটোবেলা থেকে যে মানুষটাকে মানে শক্ত আঁকড়ে ধরে বেঁচেছিল, একটা মানে বটগাছের ছায়ার মতো জীবনে ছিল, সেই মানুষটা চলে যাওয়া ওনাকে আরও ভেঙে টুকরো টুকরো করে দেয়। কিন্তু ওনার বাবা যখন শেষ শয্যায় ছিলেন, উনি তো মাঝে মধ্যে দেখা করতে যেতে, সবসময় যেতে পারতেন না। তো উনি ওনার বাবাকে একবার দুঃখ করে বলেছিল যে বাবা আমি তো এখনও কিছু করতে পারলাম না। তখন ওনার বাবা বলেছিল যে ঠিক আছে মা, তুই এখনও অবধি কিছু করতে পারিসনি, তুই এটা নিয়ে দুঃখ করিস না, কিন্তু তোকে করতে হবে। তোর যেটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা তুই পূরণ করবি। মানে উনি না কখনো ওনার শ্বশুরবাড়ির নিন্দে ওনার বাপের বাড়িতে করেনি, কোনো দিন করেনি। কিন্তু বলে না যে যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে বুঝবে। তুমি হয়তো কোনো কথা মুখে বলছো না, তোমার না বলা কথাটাও সে বুঝে যাবে। তুমি যেটা বলবে সেটা যেমন সে বুঝবে, তুমি যেটা বলবে না সেটাও সে বুঝবে। এবং ওনার বাবা একদম এক্স্যাক্ট সেরকমই একজন মানুষ ছিলেন। ওনার বাবা একটা কথাই ওনাকে বলেছিলেন যে মা, তোর তো ইচ্ছে যে তুই শিক্ষকতা করবি, তুই সেটা করবি, কিন্তু এবং তুই তোর স্বপ্ন পূরণ করার জন্য তোর যা যা দরকার তুই সেটা করবি। এবং যখন তোর মনে হবে যে তুই আর পারছিস না, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিস, তখন তুই আমাকে 3বার ডাকবি, 3বার, বেশি না, তুই আমাকে 3বার ডাকবি, দেখবি আমি হাজির হয়ে যাব। এবং এই কথাটা যখন ওনাকে ওনার বাবা বলেছিলেন, তখন না মানে ওনার বাবা ঠিকমতো হাঁটতে পারতেন না, মানে ওনাকে ধরে ধরে বাথরুম অবধি কোনো রকমই নিয়ে যেতে হতো, মানে বাথরুমের কাজটুকু করানোর জন্য। তো ওনার না তখন মনটা খুব খারাপ হয়ে গেছে ওনার বাবার এই কথাটা শুনে, যে বাবা বলছে যে আমি 3বার ডাকলেই বাবা আমার কাছে চলে আসবে, বাবা তো বাথরুম অবধি যেতে পারছে না, তো সে আমার ডাকে কি করে আসবে। তো তখন উনি আর সেটা নিয়ে কিছু বলেনি, কিন্তু ওনার মনে মনে জিনিসটা শুনে খুব ভালো লাগে, কিন্তু সাথে সাথে ওনার মনটা খুব খারাপও হয়ে যায়। যে মানে হয় না যে আপনার বাবা মা যাকে আপনি এত অ্যাক্টিভ দেখেছেন, সারা জীবন এত কাজ করতে দেখেছেন, সেই মানুষটারই যখন বয়স হয়, তারাই যখন শয্যা নেয়, তখন সেটা দেখতে কতটা খারাপ, কতটা মনে কষ্ট হয় না, যে আজকে একসময় আমার মা এত কিছু করতে পারতো, আমার বাবা এত কিছু করতে পারতো, সেই মানুষটার আজকে বয়স হয়ে গিয়ে তার কী অবস্থা। তো এক্স্যাক্ট সেই জিনিসটাই কিন্তু এক্ষেত্রে হয়। তো উনি কিছু বলেনি, শুধু ওনার 2 চোখ বেয়ে জল পড়ে, এবং তার কিছুদিন পরে ওনার বাবা মারা যান।
তো উনি মনে মনে ভাবতেন এবং কান্নাকাটি করতেন যে তুমি তো বলেছিলে যে তুমি আসবে, কিন্তু আজ তো তুমি এই পৃথিবীতেই নেই। আর আমি তো এখন কি করে কি করবো আমি কিছু বুঝতেই পারছি না। আমার এই ছোট বাচ্চা, আমি যদি বাচ্চাটাকে মানে আমি একটা জায়গায় চাকরির যদি অ্যাপ্লাইও করি, সেখানে তো আমাকে যেতে হবে, তাই না? মানে অ্যাপ্লাই করার জন্য আমাকে, তখন তো আর এত অনলাইন অ্যাপ্লিকেশনের সবের তো ব্যাপার ছিল না, সবটাই অফলাইন ছিল, গিয়ে দরখাস্ত করতে হতো বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে বারবার কথা বলে আসতে হতো, এইরকম টাইপের আর কি ব্যাপার ছিল। তো উনি ভাবলেন যে কি হবে, আমার তো আর কিছু হবে না, আমার জীবনটা এখানেই থেমে গেল। এবং তার পরক্ষণে উনি ভাবতেন যে না, আমার বাবা অনেক আশা করেছিল, অনেক স্বপ্ন দেখেছিল যে আমি টিচার হব, তো আমাকে টিচার হতেই হবে। এবার উনি একদিন ওনার শাশুড়ি মাকে বললেন যে মা, আপনি একটু বাচ্চাটাকে রাখুন, আমি মানে তখন ওনার কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা চিঠি আসে, একটা প্রাইমারি স্কুলের জন্য একটা চিঠি আসে। এবং তখনকার দিনে তো সবসময় আর কি ওই পরীক্ষা দিয়ে চাকরি হতো তা তো নয়, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও কিন্তু একটা সময় অনেকেই চাকরি পেত। এবং আমি আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি, প্রায় 40 বছর আগেকার কথা। তো সেই সময় কিন্তু এটা হতো। তো যাই হোক, উনি ওখানে আর কি ওখান থেকে একটা চিঠি পান। এবং চিঠি পাওয়ার পরে উনি যখন যাবেন, ওনাকে যেদিন আর কি যেতে বলা হয়েছে, ওনার শাশুড়িমা বললেন না 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 না, এই ছোটো বাচ্চা রেখে কোথাও যেতে হবে। তখন কিন্তু ওনার বাচ্চা বেশ বড়, প্রায় 2 বছর বয়স। বললো না 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 না, আমি খুব দুরন্ত বাচ্চা, আমি ওকে রাখতে পারবো না, আমার সংসারে প্রচুর কাজ, আমি পারবো না। তো উনি অনেক করে বললেন, উনি বললেন যে আমি এক্ষুনি গিয়ে চলে আসবো। তো উনি দেখতেন যে ওনার স্বামী সারাক্ষণ বাড়িতে থাকতো, এবং যাকে বলে সবসময় ফোন দিয়ে আটতো যে কার ক্ষতি করা যায়, কার কী করা যায়, এইরকম টাইপের। তো উনি ওনার স্বামীকে বললেন যে তুমি যদি একটু ওকে রাখো তাহলে আমি কাজটা করে আসতে পারি। ওনার স্বামী বললেন যে আমি রাখবো, আমার কি কোনো কাজ নেই নাকি যে আমি এখন মেয়েকে নিয়ে থাকবো, তুমি রোজ রোজ এভাবে বেরোবে আর আমি বাচ্চা মানুষ করবো, এটা হবে না। তোমাকে যদি চাকরি করতে যেতে হয়, তুমি মেয়েকে কি করে রাখবে, কিভাবে কি করবে, সেটা তুমি ঠিক করো, আমাকে বলো না, তুমি মাকে বলো বা যাকে হোক বলো, তুমি ব্যাপারটা ম্যানেজ করো। এবং উনি নিজে লিখেছেন, মানে সত্যি আমার পড়ে খুব খারাপ লাগলো যে ওনার শাশুড়ি মা রাজি হলো না, ওনার স্বামী রাজি হলো না। তখন উনি কি করবেন, মানে উনি মনে মনে আর কি ভীষণ কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছেন। এবং উনি সত্যি সত্যি মানে ওই আপন মনে উনি ওনার বাবাকে 3 বার ডাকেন। এবং যখন ডাকেন ওনার মনে হলো, মানে উনি লিখেছেন যে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার মনে হলো আমার বাবা মাঝে মধ্যে আমার মাথায় খুব হাত বুলিয়ে দিত। আমার মনে হলো যে আমার মাথাটা ওরকম করে কেউ হাত বুলিয়ে দিচ্ছে এবং আমার খুব আরাম লাগছে। এবং আমার এত আরাম লাগছে যে আমি আরামের চোটে না মানে ঘুমিয়ে যাই। মানে একটা অড টাইমে উনি ঘুমিয়ে যান। সেই অড টাইমটা হচ্ছে দুপুর 12:30 থেকে 1টা, মানে ওই সময়টায় উনি প্রচুর কাজকর্ম করেন সংসারে, ওনার মেয়েকে খাওয়ানো সমস্ত কাজকর্ম উনি করেন। এবং উনি ঘুমিয়ে যান, এবং ঘুমিয়ে যাওয়ার পর উনি একটা স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা খুব অদ্ভুত টাইপের একটা স্বপ্ন। তো স্বপ্নটা কি ছিল জানেন? উনি যেটা স্বপ্নে দেখেন যে ওনার মেয়ে যে ঘরে আর কি ওনারা থাকেন সেই ঘরেই খেলছে, এবং যার সাথে খেলছে সে হচ্ছে ওনাদের বাড়িতে যিনি কাজ করেন তার 2টো মেয়ে আছে। 2টো মেয়ের মধ্যে একটি মেয়ের বয়স ওই 15-16, আর অন্য মেয়েটির বয়স ওই 7-8 এরকম হবে। তো ওই মেয়েটির সাথে খুব খেলছে। এবার ওনাদের বাড়ির যে কাজ করে সে কখনো কখনো যদি অসুস্থ হতো বা অন্য কোনো বাড়িতে হয়তো কাজের চাপ আছে, শরীরটা ভালো নেই বা কিছু, উনি ওনার ওই মেয়েকে পাঠাতেন, বড় মেয়েকে পাঠাতেন, ওই 15-16 বছর বয়স বড় মেয়েকে পাঠাতেন। এবং যখন ওই বড় মেয়েকে পাঠাতেন, মেয়েটা অল্প বয়সী তো, একটু বাচ্চা মেয়ে, তো ও এসে না খুবই বাচ্চাটার সাথে খেলতো, মানে এই সন্ধ্যাদির মেয়ের সাথে খেলতো। এবং সন্ধ্যা দিয়ে জিজ্ঞেস করতো কি তুমি পড়ো, স্কুলে যাও না, কিছু নেই, এরকম জিজ্ঞেস করতো। তো যেটা জানতে পারি যে ও ক্লাস 7 অবধি পড়েছে, ওর পড়তে ভালো লাগে না, সেই জন্য স্কুলটা নিজে থেকেই ছেড়ে দিয়েছে। ওর হাতের কাজ করতে খুব ভালো লাগে, মানে ওই চাঁদমালা বানায়, ও রাখি বানায়, বিভিন্ন ধরনের আর কি এরকম হাতের কাজ করতে ভালো লাগে, তো সেই জন্য ও আর স্কুলে যায় না। এবার হঠাৎ করে এই স্বপ্নটা দেখে মানে ওনার না তড়াক করে ঘুমটা ভেঙে যায়, মানে অড টাইমে ঘুমিয়ে পড়েছে, চোখটা লেগে গেছে। তো উনি ভাবছেন যে আমি এখন কেন ঘুমিয়ে পড়লাম, আমার তো এখন ঘুমের সময় নয়, আমার তো এখন ঘুমানোর কথাও নয়। প্রথমে তো এটা ভেবে উনি অবাক হন, এবং তারপরে যেটা ভেবে ওনার
মানে খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে আমি এই স্বপ্নটা কেন দেখলাম। উনি দেখছে যে দুপুরবেলা ওই মেয়েটার সাথে ওনার মেয়ে খেলছে, যেটা একদমই স্বাভাবিক নয় হঠাৎ করে স্বপ্নটা দেখা। বাট তারপরে ওনার মাথায় একটা জিনিস আসে যে আরে আমাকে তো দুদিন পরে ওখানে যেতে হবে, তাহলে আমি যদি আমার কাজের যিনি মাসি আছেন তাকে যদি আমি বলি ওই দিনটা যদি ওনার মেয়েটাকে পাঠায়, তাহলে মানে আমার শাশুড়িকেও আমার মেয়েকে দেখতে হবে না, আর আমার মেয়েকে দেখার মতো কেউ একজন থাকবে, আর আমি তো কয়েক ঘন্টা পরে চলেই আসবো, তাহলে বিষয়টা কেমন হয়। তো যেটা ভাবা মানে ওই যে উনি স্বপ্নে দেখলেন, মানে স্বপ্নে যেন ওনার বাবাই ওই আইডিয়াটা ওনাকে ওই স্বপ্নের মাধ্যমে দিয়ে দিলেন যে তুই ওই মেয়েটাকে বল, ও এসে তাহলে যদি দেখে তাহলে তুই কাজটা সেরে আসতে পারবি। আর তাহলে ব্যাপারটা কি হলো, ওনার স্বামীকেও দেখতে হলো না, ওনার শাশুড়ি মাকেও দেখতে হলো না। মানে ভাবুন, মানে আমরা ভাবি যে অনেকেই আমরা ভাবি যে মানুষের মৃত্যু হয়ে যায়, তার সাথে সব কিছু চলে যায়, বা কখনো কখনো হয়তো অপঘাতে মৃত্যু হলো বা কিছু একটা এরকম ঘটনা ঘটলে তার হয়তো আত্মার অনেক সময় অনেক আমি 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 নিজেও এই চ্যানেলে অনেকগুলো এরকম ঘটনা বলেছি যেখানে বিদেহী আত্মার একটা ব্যাপার থেকে যায়। কিন্তু এখানে এই বিষয়টা খুব অদ্ভুত একটা আশীর্বাদ সুলভ মানে বিষয়, যেখানে উনি এই স্বপ্নটা দেখলো এবং স্বপ্নটা দেখার পরেই ওনার মাথায় কিন্তু এই বুদ্ধিটা চলে এলো যে আমি যদি এইটা করি তাহলে বিষয়টা ভালো হতে পারে। তো যা ভাবা তাই কাজ। উনি তখন ওনার সেই কাজের মাসির মেয়েকে বলল একদিন পাঠাতে। তো সেই সময়টুকু আর কি উনি থাকবে না, সেই সময়টুকুর জন্য পাঠাতে বলল। তো উনি বললেন ঠিক আছে, আমার মেয়ে তো ওই সময়টা ফাঁকাই থাকে, তো আমি মেয়েকে পাঠিয়ে দেবো। তো সেই দিন ওনার সেই মেয়ে এলো এবং সন্ধ্যাদি ওনার মেয়েকে তার কাছে রেখে উনি কাজে বেরিয়ে গেলেন। ওখানে যান, গিয়ে যা যা ডকুমেন্টস জমা করার সব কিছু করে আসেন এবং তার কিছুদিন পরে উনি বাড়িতে চিঠি পান যে ওনার একটা প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। এবারে ওনার যখন এই চাকরিটা হয়ে গেল, মানে উনি লিখেছেন যে ওনার যতটা আনন্দ হয়েছিল তার থেকে অনেক বেশি ওনার টেনশন শুরু হয়ে যায় যে আমি এই চাকরিটাকে কি করে মানে কন্টিনিউ করব। কারণ বুঝতেই পাচ্ছেন যে একটা স্কুলে পড়াতে যেতে হবে, তো সেখানে যাওয়া আসার একটা সময়ের ব্যাপার আছে। তারপরে শুধুমাত্র যাওয়া আসার সময়ের ব্যাপার আছে তাই নয়, সেখানে কিছু মানে স্কুলে থাকতে হবে, স্কুল করাতে হবে, তো ক্লাস করাতেও বেশ কিছুটা টাইম লাগে। তো বুঝতেই পারছেন বেশ অনেকটাই সময়ের ব্যাপার এটা। তো সব কিছু মিলিয়েই উনি কিন্তু বেশ চিন্তায় পড়ে গেলেন, কারণ উনি একটা জিনিস বুঝেছিলেন যে ওনার স্বামী বা ওনার শাশুড়ি কেউই কিন্তু ওনার পরিস্থিতিটা বোঝার মতো অবস্থায় নেই। তো উনি তো মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলেন, কষ্টও পাচ্ছিলেন যে আমি এত কষ্ট করে চাকরিটা পেলাম, আমি কি তাহলে চাকরিটা করতে পারবো না। আর উনি যে স্কুলে চাকরিটা পেয়েছিলেন সেই স্কুলটায় ওনার মানে শ্বশুরবাড়ি থেকে ওনার সেই স্কুলে যেতে মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট এইরকম সময় তো লাগবেই। তো যাই হোক, উনি মনে অনেক সাহস সঞ্চয় করে উনি ওনার হাজবেন্ডকে প্রথম কথাটা বলে যে আমি এরকম একটা চাকরি পেয়েছি। তো ওনার হাজবেন্ড শুনে মানে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে যে ঠিক আছে, তোমার সংসারে যা যা কাজকর্ম আছে তুমি কিন্তু সেইগুলো করে চাকরি যদি করতে যাও তাহলে ঠিক আছে। এবার উনি প্রথম থেকেই জানতেন যে ওনার যা কাজকর্ম করার আছে সেটা ওনাকে করতে হবে। ওনার কাছে এই বিষয়টা কিন্তু খুব একটা বড় ইস্যু ছিল না। উনি যে বিষয়টা স্পেশালি চিন্তা করেন সেটা হচ্ছে ওনার মেয়েকে কে রাখবে। তো ওনার স্বামী বলল যে সেসব বিষয়ে তো আমি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি মায়ের সাথে কথা বলো। এবারে উনি তখন ওনার শাশুড়ি মায়ের সাথে কথা বলল। তো ওনার শাশুড়ি মা প্রথমে বলে যে আমি অতক্ষণ রাখতে পারবো না, আমার অনেক শরীর ভালো নেই, আমার অনেক কাজ থাকে, এরকম নানান কথাবার্তা বলে। এবং তারপরে ওনার শাশুড়ি মা ওনার বরের সাথে এই নিয়ে বেশ কিছুটা আলোচনা করে, এবং সেটাও কিন্তু ওনার অনুপস্থিতিতে আলোচনাটা করে, এমন নয় যে ওনার সামনে করে। এবং তারপরে ওনার স্বামী এবং ওনার শাশুড়ি দুজনেই একটা কথা ওনাকে বলে যে ওনার যাতায়াত করতে যেটুকু টাকা লাগবে সেইটুকু টাকা ছাড়া বাকি পুরো মাইনের টাকাটাই ওনাকে ওনার পরিবারে দিয়ে দিতে হবে। যদি সেটা দিয়ে দিতে রাজি হয়
তাহলে ওই যে কাজের মাসি আছে তার মেয়েকে ওরা এনে রাখবে কিছুটা সময়, এবং বাকি সময়টা ওনার শাশুড়ি, বাড়িতে আরও যারা আছে তারা মিলে মোটামুটি দেখে রাখবে। কিন্তু ওই যে বললাম পুরো মাইনের টাকাটা দিয়ে দিতে হবে, সেখান থেকে একটা টাকা উনি নিজের ইচ্ছেতে খরচা করতে পারবেন না। এবার এই কথাটা শুনে ওনার তো খুব খারাপ লাগে। প্রথম কথা হচ্ছে যে না বললেও উনি সংসারে টাকা দিতেনই, কিন্তু ওনার যাতায়াত ভাড়াটুকু ছাড়া একটা মানুষের নিজের হাতে টাকা রোজগার করছে, সে যদি কিছু সামান্য টাকাও তার নিজের মতো করে খরচা করে বা সে যদি তার মাকে দেয়, তাহলে ভুলটা তো কোথায়? এখানে তো কোনো ভুল নেই। বাট ওনাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে মাইনের পুরো টাকাটাই ধরে দিতে হবে, শুধুমাত্র উনি যেহেতু মানে পাবলিক ট্রান্সপোর্টে ওনাকে যেতে হবে সেইটুকু টাকা ওনার হাতে শুধু রাখতে পারবে। এবার এই কথা শুনে উনি প্রথমে প্রতিবাদ করে, কিন্তু বুঝতে পারলো যে ওনাকে যদি চাকরিটা করতে হয় তাহলে এটা মেনে নিয়েই করতে হবে, না হলে ওরা কিন্তু মানে ওনার যে মেয়ে তাকে সেভাবে দেখবে না। ইন দ্য মিন টাইম যেটা হলো যে উনি বুঝতে পারলেন যে ওনার বাড়িতে ওনার স্বামীর অর্থনৈতিক অবস্থা মোটেই খুব একটা ভালো নয়, এবং এর মধ্যে অনেকেই ওনাকে জানিয়েছে যে ওনার স্বামী মানে অনেক অন্য যারা ব্যবসাদার রয়েছে তাদের অনেকের সাথে অনেক রকমের ঝামেলা হয়েছে, তাদের ব্যবসার জায়গায় গিয়ে নাকি অনেক কিছু করে এসেছে, অনেক রকমের কথা বলে এসেছে। এবার এই কথাগুলো কিন্তু ওনার কানে ভীষণ রকমভাবে আসতো, এবং উনি যখন এই কথাগুলো শুনতেন, উনি ওনার স্বামীকে যখন বলতেন যে তুমি কি সত্যি এরকম কোনো কিছু করেছো, তো প্রথম কথা হচ্ছে ওনার স্বামী স্বীকার করতেন না। আবার স্বীকার করলেও উনি বলতেন যে আমি যেটা করেছি বেশ করেছি, তুমি আমাকে এগুলো কেন বলছো। মানে উনি বুঝতে পারলেন যে ওনার স্বামী এবং ওনার যে ভাসুর, এরা দুজনেই কিন্তু ভীষণ অসৎ রাস্তায়, অসৎ উপায়ে ব্যবসা করার চেষ্টা করে, এবং তাতে যে এরা সবসময় সাকসেসফুল হয় তা নয়, কিন্তু তাও এদের একটা নেশা হয়ে গেছে অন্যের ক্ষতি করা, এবং তাদের একটা নেশা হয়ে গেছে যে নিজেরা পরিশ্রম না করে, নিজেরা কম পরিশ্রম করে কি করে বেশি লাভ করা যায় সেই পথ খোঁজা। এবং বুঝতেই পারছেন পরিশ্রম না করে কেউ যদি টাকা পয়সা রোজগার করতে চায় সেটা তো খুব একটা ফ্রুটফুল হবে না, এটাই তো স্বাভাবিক। তো সেটাই হয় এদের সাথে। বাট ওই যে বলে মানুষ অনেক সময় চায় যে তারা অসৎ উপায়ে অনেক বড় হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, বাট সেটা তো আদতে হয় না। কিন্তু ওই যে বললাম মানুষের কিছু কিছু মানুষের না এরকম মতিগতি হয় যে তারা অসৎ উপায়ে অবলম্বন করে। এবং ওনার এগুলো শুনে দেখে খুব খারাপ লাগতো, এবং উনি মাঝে মধ্যে ওনার স্বামীকে বোঝানোর চেষ্টা করতেন যে দেখো এগুলো তো ঠিক না, এগুলো করা উচিত না, আমাদের মেয়ে আছে, সে বড় হচ্ছে, দুদিন পরে সেও এগুলো শুনবে, তার তো একটা খারাপ লাগবে, তাই না? কিন্তু ওনার স্বামী এই বিষয়টা না খুব একটা পাত্তা দিত, ওনার এই কথাগুলোকেই পাত্তা দিত না। খুব স্বাভাবিক, ওনার খুব খারাপ লাগতো। তো উনি ভাবলেন যে থাক, আমি যদি আজকে সংসারে কিছু আমার ইনকামের টাকাটা দিয়ে দিই তাহলে সংসারটা ভালো করে চলবে, তাহলে হয়তো আমার স্বামী এই ধরনের অসৎ পথে রোজগার করার যে প্রবণতা রয়েছে সেটা চলে যাবে, মেয়ে ভালোভাবে মানুষ হবে। উনি পুরোটাই সংসারের কথা ভেবে, ওনার স্বামীর কথা ভেবে উনি ব্যাপারটা মেনে নিলেন, রাজি হলেন। তারপর ওই যে বললাম যে ওনার মেয়েকে যতটুকু না দিলে নয় ততটুকুই সে তার মেয়েকে দিত, তার কিছু বেশি ওনার মেয়ের জন্য বাড়িতে আসতো না। এটাও ওনাকে কোথাও না কোথাও খুব কষ্ট দিত। স্বাভাবিক, মায়ের মন তার তো খারাপ লাগবেই। তো সব দিকটা চিন্তাভাবনা করেই উনি এই ব্যাপারটা রাজি হলেন, এবং ওই রোজ ওই কষ্ট করে উনি স্কুল যেতেন, পুরো সময়টা স্কুল করাতেন, তারপরে আবার উনি বাড়ি আসতেন, এবং এত খাটাখাটনি করার পরেও কিন্তু ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাকে খুব সামান্য পরিমাণ টাকা, ওরা নিজেরা রীতিমতো হিসেব করে ওনাকে টাকা দিত যে তোমার যাতায়াত করতে তো এর বেশি টাকা লাগবে না, তো বাকি টাকাটা আমরা নিয়ে নিচ্ছি, সে বলে সে টাকাটা নিয়ে নিত। এবার ঘটনা হচ্ছে যে এই টাকাটা নিত, বাট টাকাটা নেওয়ার পরেও উনি দেখছে যে ওনার স্বামী উনি অনেকভাবে বোঝাতেন, ঠাড়ে ঠোড়ে বোঝাতেন যে তুমি ভালো করে ব্যবসাটা করো, অন্য ব্যবসায়ীদের কী করে ক্ষতি করা যায়, তাদের বেচা কীভাবে লাভ কমানো যায়, এগুলো চিন্তা না করে তুমি নিজেরটা দেখো, নিজেরটা ভালো করে করো। উনি এরকম অনেক কথা ওনার স্বামীকে ভালো ভালো কথা বলতেন, ভালো করে বোঝানোর চেষ্টা করতেন, বাট কোনো কিছুতেই উনি দেখলেন কোনো লাভ হতো না। তার স্বামী যে খারাপ জিনিসটা করছে, যে খারাপ জিনিসের প্রতি তার যে একটা প্রবণতা রয়েছে, সেটা কিন্তু সেই রয়েই যেত, এবং
ওনার স্বামী বেশ কুঁড়ে প্রকৃতির একজন মানুষ ছিলেন। এইবারে ওনাকে তো খুব হাতে গুনে টাকা দিত ওনার স্বামী ওনারই মাইনে থেকে। তো একবার যেটা হয়েছে, উনি কি করেন, উনি কি করতেন যে খুব কম পরিমাণ টাকা নিয়ে উনি ট্রাভেল করতেন। উনি লিখেছেন যেটা ইমেলে, যে ওনার হয়তো ট্রাভেল করতে সেই সময় 20 টাকা লাগতো। তো উনি কি করতেন, 40 টাকা নিয়ে উনি বাড়ি থেকে বেরোতেন। এবার একদিন কি হয়েছে, উনি যখন স্কুল থেকে ফিরছেন সেদিন অলরেডি ওনার একটু দেরি হয়ে গেছে। এবার ওনার যেটা স্বভাব ছিল, উনি একটা ব্যাগ নিতেন, ব্যাগের মধ্যে একটা ছোট্ট পার্স থাকতো। তো সেই পার্সের মধ্যেই কিন্তু উনি টাকাটা রাখতেন। এবার উনি যখন আর কি বাসে উঠেছেন, এবারে বাসে ওঠার পরে ওনার স্বভাব ছিল যে উঠেই উনি টিকিটটা কেটে নেয়। তো যথারীতি বাসে উঠে যখন একটা স্টপেজ জাস্ট এসেছে, তো উনি ভাবলেন টিকিটটা কাটবেন। তো উনি যেই মুহূর্তে ব্যাগে হাত দিয়ে, ওনার ব্যাগের ভিতরে যে ছোট পার্সটা ছিল যেটায় উনি টাকা রাখতেন, সেটায় হাত দিয়ে উনি দেখছেন তাতে কোনো টাকা নেই। ওখানে ওনার 40 টাকা ছিল আর খুচরো 2-4 টাকা ছিল। তো উনি খেয়াল করলেন যে ওই ব্যাগটা পিছন থেকে কাটা, আসার সময় উনি যখন স্কুলে আসছিলেন তখন কোনোভাবে ওনার ব্যাগটাকেও কেটে নিয়েছে। তো ওনার তো মাথায় হাত, কি করবে, ওনার ভীষণ খারাপ লাগে। তো উনি তখন খুব ঘাবড়ে যান এবং ঘাবড়ে গিয়ে ভাবে যে ঠিক আছে, আমি আপাতত বাস থেকে নেমে যাই, কারণ আমাকে ভাড়া কাটতে হবে। আর এই বাসটার পরে ওনাকে আর একটা বাস ধরতে হবে। এই বাসে প্রায় ওই আধা ঘন্টা মতো, তারপরের বাসে ওই 20 মিনিট 25 মিনিট এরকম টাইম লাগে। তো উনি বাস থেকে বললেন যে না, আমি ভুল বাসে উঠে পড়েছি, এই বলে উনি নেমে যায়। এবার যেহেতু একটা স্টপেজে এসেছিল, কন্ডাক্টরও আর কিছু বলে না, নামিয়ে দেয়। এবার ওনার পুরো কান্না পেয়ে গেছে। আর তখনকার সময়ে তো আর মোবাইল ফোন ছিল না, ফলে উনি মোবাইল ফোনে ফোন করে ওনার হাজব্যান্ডকে জানাবে বা টাকা নিয়ে এসে আসবে কেউ একজন, এই ব্যাপারও নেই। তো ওনার ভীষণ রকমভাবে কান্না পেয়ে যায়। এবার উনি কী করবেন, বাড়ি ফিরতে হবে, আর বাড়ি ফিরেও ওনার কাজ থাকতো। আর বাড়ি ফিরে একটা টাকা নিয়ে উনি ব্যাগটায় খুঁজে 3 টাকা মতো পেলেন। তো তখন ওনার মনে হলো যে আমি এত বড় ভুল কী করে করলাম। আমি যদি কিছুটা টাকা ব্যাগেরও অন্য যে চেন থাকে তাতেও যদি আমি ঢুকিয়ে রাখতাম, অ্যাটলিস্ট আমার এমার্জেন্সি ফান্ড হিসেবে আমার রাখা উচিত ছিল। বাট ওনার কিছু করতে পারছে না, ভীষণ খারাপ লাগছে। তো তখন না উনি ঝরঝর করে ওনার চোখ থেকে জল পড়ছে, আর উনি মনে মনে ওনার বাবাকে ডাকছে যে বাবা, আমি এবার কি করে বাড়ি যাব, আমি কি করব, আমাকে তাহলে বলতে হবে উঠে, যে বাসে উঠে উঠে আমি বলবো যে আমি এরকম টাকা আনিনি বা আমার টাকা চুরি হয়ে গেছে, আমি কি করে করবো। আর ওই মাঝপথে রাস্তায় উনি কাউকে চেনেও না। আর এখন যেমন কি মোবাইলে টাকা অনলাইনে পেমেন্ট নেওয়াও যায়, তখনকার সময় তো আর এই ব্যবস্থা ছিল না। অদ্ভুত রকমভাবে একটা ঘটনা ঘটে, একটা অদ্ভুত, এটাকে আমি অদ্ভুতই বলবো, আপনারা ঐশ্বরিকও বলতে পারেন। একটা বয়স্ক লোক, উনি যখন ঝরঝর করে কাজ যান, উনি মনে মনে বাবা বাবা বলে ওরকম 3 বারের বেশি উনি ডাকছে আর কি। ঠিক সেই সময় হঠাৎ করেই উনি দেখেন যে একটা গাড়ি নিয়ে, একটা সাদা রঙের গাড়ি নিয়ে একটা প্রৌঢ় লোক এবং তার সাথে তার পাশে আর একজন ভদ্রমহিলা, তিনিও প্রৌঢ়া, দুজনে হয়তো হাজব্যান্ড ওয়াইফ হবে, গাড়িটা নিয়ে ওনার সামনে দাঁড়ালো। তো দাঁড়িয়ে ওনাকে বলছে যে কি হয়েছে দিদিমণি, আপনি এখানে এই অবস্থায় কি করছেন। তো উনি একটুখানি অবাক হয়ে যায়, কারণ ওই ভদ্রলোক আর ওই ভদ্রমহিলা দুজনের কাউকেই কিন্তু ইনি চিনতেন না, সন্ধ্যাদি চিনতেন না। তো উনি বলেন যে কিছু মনে করবেন না, আপনারা কারা, আমি তো আপনাদেরকে চিনতে পারলাম না। তো তখন ওই বয়স্ক দম্পতি তারা বলছে যে আমরা তো আপনাদের স্কুল যেখানটায় আছে, যে স্কুলের যে আর কি যে জমিটা, সেটা নাকি ওনার পূর্বপুরুষ দান করেছিল। বলছে যে আমরা স্কুলের পাশেই থাকি, আর এই স্কুলের জমি আমাদের একজন পূর্বপুরুষ দান করেছিল। তো আমরা আপনাকে চিনি, আপনি তো অমুক স্কুলের টিচার, এতদিন ধরে কাজ করছেন। তো তখন উনি একটুখানি বুঝতে পারে যে ঠিক আছে, উনি হয়তো চেনে না, কারণ উনি তো খুব বেশি দিন স্কুল জয়েন করেনি। তো উনি তখন হাত জোড় করে নমস্কার জানালেন। তো তখন বললেন যে আপনি ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন, আপনার কি কোনো অসুবিধে হয়েছে? আপনাকে দেখে উনি সরাসরি বলেনি যে আপনি তো কান্নাকাটি করছিলেন, বলছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো কোনো সমস্যায় আছেন। তো তখন এই ম্যাডাম বলেন যে হ্যাঁ, আসলে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি অমুক জায়গায় থাকি, আমাকে বাড়ি ফিরতে হবে। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি প্লিজ আমার গাড়িতে এসে বসুন, আমরা ওই দিকেই যাচ্ছি, আপনাকে ছেড়ে দেবো।
তো উনি তো মানে এক কথায় রাজি হয়ে গেছে, কারণ ওনাকে বাড়ি ফিরতে হবে। আর সত্যিই ওনার কাছে ওই ৩-৪ টাকা খুচরো পড়ে আছে, বাকি ওনার কাছে কিছুই নেই। তো উনি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়লেন। এবার যেতে যেতে মোটামুটি ২-৪টে কথা হয়, খুব বেশি আর কথা হয় না, কারণ ওনার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে মানে বাড়ি ঠিকমতো পৌঁছবো তো। শত হলেও লোক দুজনকে উনি চেনে না, কিন্তু খুবই ভালো, খুবই ভদ্রলোক। তো ওনাকে পৌঁছে দেয় বাড়িতে এবং উনি বাড়িতে চলে আসে। তো মানে খুবই কষ্ট করে ওনাকে রীতিমতো ওনার এই স্কুলের চাকরিটাকে ওনাকে ধরে রাখতে হয়। এবং উনি খেয়াল করলেন আস্তে আস্তে যত দিন এগোতে লাগলো, এই ম্যাডাম খেয়াল করলেন যে ওনার মানে উনি ওনার মাইনের পুরো টাকাটাই যাকে বলে সংসারে দিয়ে দিচ্ছে, কিন্তু সেই টাকাটা কোন খাতে কিভাবে খরচা হচ্ছে সেই বিষয়ে কিন্তু ওনাকে ওনার শাশুড়ি মা বা ওনার বর কিছুই বলছে না। আর মানে যেদিন টাকা দেয় উনি সংসারে মাইনের টাকাটা, সেই ২-৩ দিন ৪ দিন ওনার সাথে ওনার বর ওনার শাশুড়ি খুব ভালো ব্যবহার করে, কিন্তু যেই ৪-৫ দিন হয়ে যায় তারপর থেকেই কিন্তু ওনার প্রতি একটা খারাপ ব্যবহার, ওনার স্বামীর একটা কেয়ারলেস ব্যাপার, এগুলো কিন্তু চলে আসে। এবার একদিন কি হয়েছে, ওনাদের বাড়িতে সন্ধেবেলা, সেদিন উনি স্কুল থেকে চলে এসেছেন, সন্ধেবেলা কিছু লোকজন খুব আর কি প্রচণ্ড রেগে মেগে ওনাদের বাড়িতে এসেছে, এবং সেই সময়ে ওনার বর বা ওনার ভাসুর কেউই ছিল না। তো উনি যথারীতি বাইরে বেরিয়েছে, কি ব্যাপার ডাকাডাকি করছে ওনার স্বামী ওনার ভাসুরের নাম দিয়ে। তো উনি এসছে, তো এসে দেখছে ৩-৪টে লোক এসছে, তারা প্রচণ্ড রেগে গেছে, বলছে এরা কোথায়। তো উনি বলছেন ওনারা তো বাড়িতে নেই। তখন বলছে যে আপনার বাড়ির লোকেদেরকে বলে দেবেন এরা যেন অন্যের ক্ষতি না করে, এরপরে যদি ওরা আমাদের ব্যবসায় কোনো রকম কোনো ক্ষতি করে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। এবার উনি তো জানতেন যে ওনার স্বামী এবং ওনার ভাসুর সবসময় অসৎ উপায়ে রোজগার করার একটা পন্থা রাখেন। তো উনি জিজ্ঞেস করেছে যে কী হয়েছে ব্যাপারটা। তখন বলছে যে অত কিছু আপনাকে বলতে পারবো না, শুধু এটুকু জেনে রাখুন আপনার স্বামী এবং আপনার ভাসুর নিজেরা কিন্তু অসৎ কাজ করে। আমরা সেগুলো নিয়ে প্রথমে প্রতিবাদ করতাম, ওরা শোনে না, আমরা বলা ছেড়ে দিয়েছি। ওরা নিজেরা যা করছে করুক, ওরা আমাদের ব্যবসা যাতে মন্দা যায়, আমাদের খদ্দের যাতে আমাদের থেকে চলে যায়, ওরা কিন্তু সেই জন্য অনেক খারাপ কাজ করছে, অনেক নিচে নেমে গেছে। আমরা কিন্তু এগুলো আর মেনে নেব না। এরপর যদি কিছু হয় আমরা কিন্তু মানে বাড়ি ফাড়িও জ্বালিয়ে দিতে পারি, আমাদের কিন্তু অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। তো এই সমস্ত কথাবার্তা যখন বলছে, তো তখন ভিতর থেকে ওনার শাশুড়ি বেরিয়ে এসেছে। তো ওনার শাশুড়ি বেরিয়ে এসে তো উল্টে ওই লোকগুলোকে খুব খারাপ খারাপ কথা বলছে। তো মানে উনি যেটা লিখেছেন যে উনি যত ওনার শাশুড়ি মাকে থামানোর চেষ্টা করছে যে মা এরকম করো না, এভাবে বলো না, ওনার শাশুড়ি শুনবে না। উনি তত ওনার ছেলেদের ভুলটাকেই উনি ঠিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তো লোকগুলো তো চলে যায়। তারপরে ওনার শাশুড়ি বলে, হ্যাঁ তুমি বাইরের লোকেদের সামনে আমাকে চুপ করাচ্ছিলে, তোমার সাহস হয় কী করে। তো সেদিন ওনারও খুব রাগ হয়ে গেছে। উনি বলছে যে বাড়িতে একটা বাচ্চা রয়েছে, আপনি নিজেও জানেন যে আপনার 2 ছেলেই অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা করে, অন্যের ব্যবসার ক্ষতি করে। আপনারা কোনো দিন বারণ করেন না। আপনারা তো আপনাদের 2 ছেলেকে বোঝাতে পারেন যে না এটা করা উচিত না, এভাবে খারাপ পথ অবলম্বন করাটা উচিত না, উল্টে আপনি তাদের সমর্থন করছেন। এবার যাই হোক, এত বড় কথা বলেছে, তার তো খুব রাগ হয়ে গেছে, মানে ওনার শাশুড়ি পারলে ওনাকে মারধর শুরু করে। তো সেদিন ওনার স্বামী এলো এবং ওনার স্বামীকে ওনার শাশুড়ি আরও বাড়িয়ে চাড়িয়ে বিষয়টা বলে। এবং যা হয় আর কি, বাইরের লোকের সাথে যখন কেউ ঝামেলা করে, সেই ঝামেলাটা যখন ঠিকঠাক মতো মানে হয় না, তখন রাগটা গিয়ে ঘরের লোকের উপরেই পড়ে। তো ওনার স্বামীরও পুরো রাগটা গিয়ে পড়লো এনার উপরে। তো প্রচণ্ড ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটিতে ওনাকে একটা চড়ও মারে ওনার স্বামী, এবং সেটাও ওনার সন্তানের সামনে। তো এটা ওনার খুব গায়ে লাগে। উনি তখন ভাবেন যে মনে মনে, না আমি অনেক সহ্য করেছি, আর আমি এভাবে থাকবো না। মানে এরকম না, ওনার অনেক আগেও মনে হয়েছে যে আমি এখানে আর থাকবো না, এভাবে থাকবো না। কিন্তু যা হয় আর কি, মানে একটা সংসার তো মেয়েরা করতে আসে একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। তো সেই সংসারকে ভেঙে টুকরো করে চলে যাওয়া, সেটা কেউই প্রথমে মেনে নিতে চায় না। তো উনিও মেনে নিতে চাননি, ভেবেছেন যে ঠিক আছে, আজ এরকম হচ্ছে, কাল এরকম হচ্ছে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, 2 দিন পরে সব কিছু নর্মাল হবে। বাট কোনোভাবেই না নর্মাল হচ্ছিল না। তো উনি সেদিন খুব কান্নাকাটি করেছেন, খুব মনটা ওনার খারাপ। তো উনি ঘুমিয়ে পড়েছেন তাড়াতাড়ি। তো একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল, সেই ঠাকুর ঘরের পাশে একটা জায়গা ছিল, তো উনি ওখানেই নিজের মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করেই ওনার মনে হলো ওনার মাথার কাছে কেউ একজন এসে দাঁড়িয়েছে। এবং উনি যেটা লিখেছেন যে ম্যাডাম আমি পরিষ্কার বুঝতে পারছি ওই ঘুমের ঘোরেও, মানে প্রতিটি মানুষের কাছে তার বাবা মায়ের কিন্তু একটা আলাদাই প্রতিমূর্তি থাকে, সে কিন্তু বুঝতে পারে তার বাবা মায়ের চলন বলন, ওঠা বসা।
উনি ঘুমের মধ্যে রয়েছেন, উনি চোখ খোলা, মানে চোখটা ওনার খুলে গেছে, কিন্তু উনি শরীরটাকে নাড়াতে পারছিলেন না। বাট উনি বুঝতে পারছেন যে ওনার, প্রথমে বুঝতে পারেন যে ওনার মাথার কাছে কেউ এসে দাঁড়িয়েছে, এবং তার কিছুক্ষণ পরে উনি বুঝতে পারেন যে যে ওনার মাথার কাছে এসে দাঁড়িয়েছে ওনার বাবা। রীতিমতো ওনার মাথায় হাত বোলায় এবং ওনাকে বলে যে মা, তোর জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে, তুই এখানে পড়ে পড়ে মার খাস না, এরপরে পরিস্থিতি আরও কঠিন হবে, তুই মেয়েকে নিয়ে বেরিয়ে যা, আমি তোর সাথে আছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো কিছুর অসুবিধে হবে না, তোর মেয়ের কোনো অসুবিধে হবে না। মানে উনি যেটা লিখেছেন যে অনেকবারই উনি ভেবেছেন যে এরকম তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা, মানে যে নিজে রোজগার করছে, ভাবুন, যে নিজে স্কুল টিচার, সে নাকি 40 টাকা হাতে নিয়ে সে নাকি স্কুলে যায়। এটা মানে যে কেউ, মানে উনি এগুলো কাউকে বলতে পারতেন না, কারণ সবাই ওনাকে বলতো কেন মেনে নিচ্ছিস, মানে উনি হয়তো স্কুলে একটু আধটু বললো, এতটাও নয়, একটু আধটু হয়তো বললো, সবাই বলতো যে তুমি কেন মেনে নাও, তুমি কেন প্রতিবাদ করো না। তো উনি না, মানে ওনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, যে মেয়ে আলাদা হয়ে যাবে, মেয়ে বাবার থেকে আলাদা থাকবে, এই মেয়ের জন্য ভেবে ভেবে ওনার আর কোনোদিনও কোনো স্টেপ নেওয়া হয়নি। বাট সেই দিন যখন ওনাকে ওনার মেয়ের সামনে গায়ে হাত তোলা হলো এবং ওনার স্বামী চিৎকার করে করে বলছে যে যারা এসছিল আমি তোদের আরও ক্ষতি করব, ওদেরকে আমি পথে নামিয়ে আনবো, আমি যদি ব্যবসা করতে না পারি ওরাও ব্যবসা করতে পারবে না। মানে উনি বারবার কাঁদতে কাঁদতে বোঝাচ্ছে যেভাবে করো না, এরকম করে মানুষের ক্ষতি করলে তোমার ভালো হবে না, তুমি ভাবছো যে ওদের ক্ষতি করলে তোমার ব্যবসায় উন্নতি হবে, আজ অব্দি কোনো উন্নতি করতে পেরেছো তুমি, আজ অব্দি একটা ভালো টাকার মুখ কি তুমি দেখেছো? আর প্রচণ্ড মিথ্যে কথা বলতো ওনার স্বামী, মানে ওনার স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ি সবাই খুব মিথ্যে কথা বলতো, কথায় কথায় মিথ্যে কথা বলতো। তো আর উনি যে পরিবার থেকে বিলং করেন সেই পরিবারে সবাই খুব সাদামাটা, শিক্ষিত, ভদ্র মানুষ। তো উনি বিয়ে হয়ে আসার পর থেকে শুধুমাত্র বাজে কথা, মিথ্যে কথা, ছল, চতুরতা, এগুলোই উনি দেখেছে। আর এগুলো ওনাকে সবসময় খুব মানসিকভাবে ওনাকে খুব আঘাত দিয়ে গেছে, উনি মেনে নিতে পারতেন না। এবং উনি দেখছেন যে, মানে আস্তে আস্তে উনিও বুঝতে পারেন যে ওনার মেয়ে যদি এই পরিবেশে বড় হয় তাহলে কিন্তু ওনার মেয়েকে উনি খুব ভালো কোনো শিক্ষা দিতে পারবেন না, কারণ ওনার মেয়েও কিন্তু এগুলোই আস্তে আস্তে শিখছে, মিথ্যে কথা বলা, চেঁচিয়ে কথা বলা। তো সেদিন যখন উনি বুঝতে পারলেন যে ওনার, মানে সেদিন, মানে ওনার ঘরে একটা পাখা চলছিল, খুব গরম ছিল, পাখা চলছে, বাইরে এক ফোঁটা হাওয়া নেই, কিন্তু উনি বুঝতে পারলেন ওনার মাথার কাছে এসে যখন ওনার বাবা দাঁড়ালেন এবং মাথার মানে কপালে হাত বোলালেন, ওনার শরীরটা না একটা অদ্ভুত শান্তি, একটা প্রশান্তি, মানে এসি চললে ঘরে যেরকম একটা ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস খেলে মনে হলো যেন সেরকম। এবং যে মুহূর্তে ওনার মনে হলো যে ওনার বাবা যে এসেছিলেন, মাথার কাছে এসে দাঁড়িয়েছিলেন, সেই জিনিসটা চলে গেল, ওনার বাবা চলে গেছেন ঘর থেকে, উনি তড়াক করে ঘুম থেকে উঠে পড়েন। উনি দেখছে যে ওনার মেয়ে যথারীতি ঘুমোচ্ছে অকাতরে। উনি দেখছেন ঘরে উনি, মেয়ে, আর ওই সামনে ঠাকুর ঘরে দুটো ঠাকুর থাকতো, একটা গণেশ ঠাকুর ছিল আর একটা মা দুর্গার ছবি ছিল। তো ঠাকুরের জায়গায় রয়েছে, কোথাও কিছু নেই, শুধু উনি দেখছেন যে ওনাদের ওই ঘরে জানলায় পর্দাটা একদিকে সরানো, যেহেতু খুব গরম ছিল তো পর্দাটা একদিকে ঝরানো ছিল, এবং দরজায় গ্রিল, মানে জানলায় যেরকম গ্রিল দেওয়া থাকে সেরকম গ্রিল ছিল। তো উনি দেখছেন যে পর্দাটা ডান দিক বাদিকে নড়ছে, মানে কেউ যদি পর্দাটা হাত দিয়ে ঘুরিয়ে দেয়, বা কেউ যদি চলে যাওয়ার সময় বা ঢোকার সময় যদি পর্দাটাকে হাত দিয়ে ছুঁয়ে যায়, যেভাবে পর্দাটা নড়তে পারে, কারণ ওই যে বললাম বাইরে কিন্তু কোনো হাওয়া নেই। উনি সঙ্গে সঙ্গে জানলার পাশে গিয়ে দাঁড়ান, দেখছে জানলা দিয়ে কোনো হাওয়া আসছে না, কিন্তু পর্দাটা দুলছে, এক পাশে করা পর্দাটা দুলছে। এটা দেখে না ওনার শরীর, মন, মানে একটা অদ্ভুত রকমের যেন একটা প্রশান্তি পেল। মানে ওই যে ওনার মনে হচ্ছিল যে বাবা এসেছে, বাবা এসেছে, সেটা যে সত্যি এটা উনি বুঝতে পারলেন। এবং শুধু তাই নয়, ওনার বাবার কী করতেন, সবসময় না গ্লাসে জল খেতেন উনি, গ্লাসে জল খেয়ে উনি গ্লাসের, মানে জল খাওয়া হয়ে গেলে যেরকম গ্লাসের মুখটা ঢাকা থাকে, সেটাকে ঢাকাটা সরিয়ে মানুষ তো জলটা খায়, এবং ওনারও এই স্বভাবটা ছিল। এবং ওনার স্পষ্ট মনে আছে উনি যখন শুতে আসে এক গ্লাস জল এরকম একটা জলের ঢাকনা দিয়ে ঢাকা ছিল গ্লাসের উপরে, উনি দেখলেন গ্লাসের জলটা একটু কমে গেছে এবং ওই ঢাকনাটা সরানো। ওনার মেয়েকে উনি মানে রান্নাঘর থেকেই জল খাইয়ে নিয়ে এসে শুইয়েছিলেন। ওনার মেয়ে তো ওঠেনি, আর ওনার মেয়ে ওইভাবে গ্লাস থেকে জল খেতেও পারে না, ওনার মেয়ের ছোট্ট গ্লাস আছে সেখানে এসে জল খায়, এবং উনিও জলটা খায়নি। তো উনি স্পষ্ট বুঝতেই পারলেন যে ওনার বাবা কিন্তু সত্যিই এসেছিলেন। মনটা একটা ওনার অনাবিল আনন্দে ভরে গেল,
এবং সেদিন থেকে উনি ভাবলেন যে না, যাই হয়ে যাক আমি এই বাড়িতে আর থাকবো না। তো এরপরে একদিন যেটা হয়, উনি যখন আস্তে আস্তে বাড়িতে সবার শ্বশুর বাড়িতে বলে যে উনি আর এই বাড়িতে ওনাদের সবার সাথে থাকবে না, তো স্বাভাবিকভাবেই তারা তীব্র প্রতিবাদ জানায় যে না, তুমি সংসার ছেড়ে কেন যাবে? আমরা তো বলছি না যে তোমার সাথে সংসার করবো না, তাহলে তুমি কেন বলছো আমাদের সাথে সংসার করবে না, আমাদের সাথে থাকবে না? তো সেটা নিয়ে অনেক অশান্তি হয়, অনেক ওনাকে কাঠখড় পোড়াতে হয়। এবং এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বাড়ির সবাই ওনাকে না জানিয়ে কোথাও একটা চলে যায়, মানে এই ধরনেরই কোনো একটা খারাপ কাজ করতে, কারোর কোনো ক্ষতি করার জন্যই বাড়ির লোকেরা বেরিয়ে যায়। সেটা উনি কানাঘুষো শুনতেও পেয়েছে, কিন্তু কেউ ওনাকে বলেও না। এবং অদ্ভুতভাবে ঘরে কোনো খাবার নেই, ঘরে চাল ডাল কিচ্ছু নেই, মানে উনি যে নিজেও রান্না করে খাবে সেরকম অবকাশও নেই। এবং ওই যে বললাম, ওনার টাকা পয়সা ওনার কাছে কিছু সেরকমভাবে থাকতো না। তো ওনার মেয়ের জন্য উনি সকালবেলা একটু খিচুড়ি করেছিলেন, শুধুমাত্র সেটুকুই রয়েছে বাড়িতে, ওনার খাওয়ার জন্য কিছু নেই। তো ওনার প্রচণ্ড খিদে পেয়েছে, খুব কষ্ট হচ্ছে। তখন হঠাৎ করেই উনি, যা হয় আর কি, ওনার কাছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছিলেন ওনার বাবা। তো মনে মনে উনি ওনার বাবাকে ডাকছেন আর ওর কান্নাকাটি করছে। তো সেই মুহূর্তে একটা বুড়ি মহিলা ওনাদের বাড়িতে আসে। মানে ভাবুন ভালোবাসার টান কীরকম। একটা বুড়ি মহিলা আসে এবং সে বলে যে আমি অমুক মন্দিরে পুজো দিয়েছি, অনেক প্রসাদ, তো তুমি কি একটু নেবে প্রসাদ? ওই বুড়ি মহিলাকে কিন্তু উনি চিনতেন না। তো সেই মহিলা ওনাকে পোলাও, আলুর দম, তারপরে পায়েস, ফল, মিষ্টি এগুলো দেয়, এবং এত পরিমাণ দেয় উনি পেট ভরে খেয়েও সেটা বাঁচে, উনি ওনার মেয়েকে খাওয়ান। মানে এরকম অনেক কিছু ওনার সাথে হয়েছে, খুব অলৌকিকভাবে সেই সমস্ত মানে সমস্যা থেকে উনি কিন্তু বেঁচে নিজেকে আর কি বাঁচাতে পেরেছে, নিজের মেয়েকেও বাঁচাতে পেরেছে, এবং আলটিমেটলি কিন্তু উনি সংসার ছেড়ে বেরিয়ে আসেন। উনি লিখেছেন যে আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু আজও আমরা আলাদা থাকি। আমার স্বামী এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যেহেতু সময়ে আমি আমার স্বামীর সেরকম কোনো হেল্প পাইনি, মেয়েকে আমাকে প্রায় একাই মানুষ করতে হয়েছে, ও মাসে একবার দুবার হয়তো আসতো, খরচাপাতি কিছুই দিত না। তো সেই জন্য আমার আর এখন ওই সংসারে ফিরতেও ইচ্ছে করে না। আমরা অফিসিয়ালি ডিভোর্স নিইনি ঠিকই, কিন্তু আমাদের মানসিক ডিভোর্স তো বহুকাল আগেই হয়ে গেছিলো। কিন্তু ওনার বাবার সেই আশীর্বাদ সেটা কিন্তু ছিল। এবং ওনার স্বামী এই যে এত বারণ করা সত্ত্বেও অসৎ উপায় অবলম্বন করে ভেবেছিল ব্যবসায় উন্নতি করবে বা কিছু, সেরকম কিন্তু কিছুই হয়নি, বরং তাদের অবনতিই হয়। ইভেন উনি বাড়ি ছেড়ে যাওয়ার পরে লোকজন বাড়িতে এসে 2-3 বার ঝামেলাও করে। তো এটাই আমি বলবো, সত্যি অসৎ উপায় অবলম্বন করে কখনোই কিন্তু বেশি দূর এগোনো যায় না। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।